এই গরমের ছুটিতে আজ চললাম রবীন্দ্রনাথের জায়গা বোলপুর শান্তিনিকেতন। আমাদের শান্তিপুর থেকে বোলপুর যাওয়ার রাস্তা হলো গুপ্তিপাড়া স্টেশন থেকে সোজা কাটোয়া। আমি গেছিলাম 6:19 ব্যান্ডেল কাটোয়া। একদম ফাঁকা, অসাধারণ সুন্দর ওয়েদার ছিল, দারুণ লাগছিল। দেখুন একদম ফাঁকা পুরো ট্রেনটা। সঙ্গে সঙ্গে এক ভদ্রলোক গরম কচুরি এবং ছোলার ডাল নিয়ে উঠেছিলেন, নাম বিশ্বজিৎ দা। আমি গ্যারান্টিতে বলতে পারি এত সুন্দর মানের কচুরি 5 টাকা করে আমি অনেক দোকানেই এটা পাইনি। সকালে টিফিনটা এখানেই খেয়ে নিলাম। এরপর কাটোয়া নামার পর আহমেদপুর লোকাল 8:20-তে সেই ট্রেনে উঠলাম। সেই ট্রেনও একদম ফাঁকা। এই আহমেদপুর স্টপেজে পৌঁছলো 9:40। এখান থেকে মাত্র 17 কিলোমিটার হলো বোলপুর। এই স্টেশন থেকে বেরিয়েই একটা বিরাট পদ্ম ফুলের জলাশয় দেখতে পেলাম। সেখান থেকে একটা টোটো গাড়ি করে আমরা চলে গেলাম রিজার্ভ করে 250 টাকা দিয়ে, মাত্র 17 কিলোমিটার অসাধারণ রাস্তার মাঝখান দিয়ে শান্তিনিকেতন। সময় লাগবে 40 মিনিট। রাস্তা অত্যন্ত সুন্দর আর ওয়েদারও ছিল খুব মনোরম। দেখতে দেখতে আমরা শান্তিনিকেতনের পথে রওনা হলাম এবং পৌঁছে গেলাম মানসী লজ। হোটেল আমার বুক করা ছিল না। গিয়ে একদম ভুবনডাঙ্গাতে রোডের ওপর এই হোটেলটা আমরা বুক করলাম। ভাড়া নিয়েছে 1200 টাকা পার ডে। এই মানসী লজ কিন্তু বহু পুরনো এবং বেশ সুন্দর পরিবেশ। একদম রোডের ধারে হওয়ায় যখন তখন আপনি কলেজ ক্যাম্পাসেও যেতে পারবেন। এই দেখুন আমার ছেলে, এই ঘরটা এতটাই বড় এবং এত সুন্দর, ওয়েল ডেকোরেটেড আর প্রচণ্ড পরিষ্কার। এসি কন্ডিশন থেকে শুরু করে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা, বাথরুম সব দিক থেকে এ গ্রেড। এখানেই দুপুরের খাবারটা খেয়ে নিলাম প্রায় 12:30 নাগাদ। বলা ভালো, বোলপুরে আমি বহুবার গেছি এবং কাঁসার থালা এটা ওটার ব্যাপারে দূরে দূরে খেতেও গেছি। হ্যাঁ, সব জায়গায় ভালো, ঠিক আছে, কিন্তু এনারা যে রান্নাটা আমাদের করে দিয়েছিলেন 120 টাকায় এই টোটাল মাছ ভাতের থালি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এত সুন্দর খাবার, এত পরিমাণ, এত ভালোভাবে কোনো জায়গায় আপনি বোলপুরে পাবেন না। মানে এত সুন্দর রান্না হয়েছিল। এই চিকেনটা 2 পিস দেবে আপনাকে 100 টাকা, আর চিকেন থালি পুরো নিলে 180 টাকা, সাথে পাঁপড় সব। সাথে ছিল বালকদা, এই ড্রাইভার, ইনার নাম্বারটা আমি দিয়ে দিলাম। ইনার সাথেই পরের দিন সকালে বেরিয়ে গেলাম একদম বেড়াতে। দারুণ ওয়েদার, সাথে চলে গেলাম সুরুলের রাজবাড়ি। বীরভূম জেলায় অবস্থিত প্রায় 300 বছরের পুরনো সুরুল সরকার বাড়ি, যা সুরুল রাজবাড়ি নামে পরিচিত। অনুমান করা হয় 8শ শতাব্দীতে বর্ধমানের বাঁকা নদীর ধারে নীলপুর গ্রামে ভারতচন্দ্র ঘোষ নামে এক অভিজাত ব্যক্তি বাস করতেন। ভারতচন্দ্র এবং তার স্ত্রীর বহু প্রচেষ্টার পরেও তাদের কোনো সন্তান না হয় তারা বারাণসীতে তীর্থযাত্রা করবেন বলে মনস্থির করেন। যাবেন বলে মনস্থির করেছিলেন এবং যাত্রাভঙ্গ করার জন্যে তারা এসে পৌঁছায় এই বীরভূমের সুরুলে। এখানে এসে তারা তাদের গুরুদেব বাসুদেব ভট্টাচার্যের বাড়িতে বসবাস শুরু করেন। এই বাড়িতে শ্যামসুন্দর নিত্য পূজিত হতেন। তাই দেখে ভারতচন্দ্র সরকার এবং তার স্ত্রী শ্যামসুন্দরের পুজো করতে শুরু করেন এবং তার একটি মাত্র পুত্র সন্তান লাভ করেন, যার নাম রাখেন কৃষ্ণহরি। শোনা যায় এই পরিবারের আসল পদবী কিন্তু সরকার নয়, ইংরেজের কাছ থেকে এই পদবী তারা পেয়েছিলেন। কৃষ্ণহরির পুত্র শ্রীনিবাস ইংরেজের সঙ্গে ব্যবসা করে বিশাল প্রতিপত্তি করেছিলেন। এদের মূলত নীল চাষ এবং জাহাজের পাল তৈরির ব্যবসা ছিল। ভারতচন্দ্র সরকারের আমল থেকে এই রাজবাড়ির পুজো শুরু হয়। এই হলো পুজোর মণ্ডপ। এই বছর পুজোটির আনুমানিক বয়স 286 বছর। চতুষ্কোণ রাজবাড়ির মধ্যস্থিত নাট মন্দির, এই নাট মন্দিরের সমন্বয়ে গড়ে ওঠা এই সুরুল রাজবাড়ির পুজো কিন্তু কলকাতার বেশ কিছু বনিয়াদি পরিবারের পুজোর সমতুল্য। তবে এই রাজবাড়ির এই পুজোর মূলত 2 ভাগ করা হয়, বড় তরফ এবং ছোট তরফ। তবে 2 তরফের পুজো কিন্তু এখনও সাবেকিয়ানা বর্তমান। এটা আমাদের এই টেরাকোটার এই কাজ করা এই মন্দিরটি নতুনভাবে নির্মিত হয়েছে,
কিন্তু আমি যখন 12 বছর আগে গেছিলাম তখন ওই মন্দিরটি ছিল, এবং সেই মন্দিরটি আজ শুধু রঙটাই পরিবর্তন করা হয়েছে। ওই যে টেরাকোটার কাজগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আগেকার মতনই আছে। এর মধ্যে নারায়ণ এবং শ্রীহরি সেই পুজো হয়, অত্যন্ত ভালো। এরপর ওখান থেকে চলে গেলাম এইটুকুই যে রাঙামাটির পথ, সেখান দিয়ে আমার কুটির। এই আমার কুটির আমি এবছর আর ভেতরে সেরকমভাবে ঢুকিনি, কারণ ওই কেনাকাটা অনেক দাম দিয়ে এগুলো আর আমার ঠিক পছন্দ নয়। ওই একই জিনিস কি আর দেখব। এরপরে এই পেছন দিয়েও আপনারা যেতে পারেন। পেছন দিয়ে একটা জায়গা ছিল, সেই রাস্তাটা এখন বন্ধ করে দিয়েছে। সেখান থেকে বেরিয়ে এলাম সোনাঝুরির হাট। 2018 সালে যাওয়ার পর এই সোনাঝুরির হাট আমি সত্যি নিজে চিনতে পারছিলাম না। এই হাট এত বড় এবং এত লোকের সমাবেশ ঢুকেছে এখানে, আমি দেখলে সত্যি অবাক হয়ে যাই। আজ থেকে 12 বছর আগের বোলপুরের এই খোয়াই হাট আর এখনকার হাট কত তফাৎ। বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা ছিল বেশ ঠান্ডা, খুব সুন্দর ওয়েদারে আমরা প্রচুর জিনিস ঘুরে ঘুরে দেখছিলাম। তবে এটা বলাই যেতে পারে যে ব্যবসার খাতিরে হোক যাই হোক, ওখানকার লোকেদের ইনকাম এবং ওখানকার এই হাতের কাজগুলো সবার সামনে তুলে ধরা, এই শৈল্পিক বৈশিষ্ট্যটা বেশ ভালো লাগলো। তবে ভয় এটাও করছে যে এই যে জঙ্গলের যে পরিবেশ, সেই ভারসাম্যটা কতটা কি বজায় থাকবে এত মানুষের সমাগমে, যার জন্যই হয়তো সরকার এই হাটটিকে তুলে নিয়ে অন্য জায়গায় চলে যাবে এবং এটিকে সংরক্ষণ করবে এই জায়গাটা। আমার মনে হয় একদিক দিয়ে এটা খুব ভালোই হবে, কারণ সত্যি কথা বলতে বোলপুরের যে প্রাচীন যে সমৃদ্ধি, সেটা প্রায় নষ্টই হতে চলেছে। ওইটুকুই মাত্র আর রাঙামাটির পথ রয়েছে, বাকি সবই কংক্রিট। তাহলে আমরা সেই বোলপুরকে কি করে পাবো যদি সবই নষ্ট হয়ে যায়? সেই জন্যেই আমি বলবো এই সিদ্ধান্তটা ভালোই। তবে যাই হোক, আনন্দ করছিলাম, মজা করছিলাম ওখানে। এই এক বয়স্ক ভদ্রলোক খুব সুন্দর গান গাইছিলেন। এরপর এই ছোট ছোট পেঁচাগুলো হাতের তৈরি কাঠের, দেখে দারুণ লাগলো। এরপর আমরা চলে এলাম বিকেলে বীরভূমের ফাস্টফুড স্বর্গরাজ্য বলা যেতে পারে, এটা ক্যাম্পাসের সামনেই। এই চিকেন টিকিয়া এবং এই দর্শনা মোমোতে আমি আগের বারও খেয়েছি, অসাধারণ করে ছেলেটা, এবং ছেলেটা ব্যবহারও খুব অমায়িক। 40 টাকায় 8 পিস মোমো আমার মনে হয় না খুব অন্য জায়গায় আছে। এই চিকেন টিকিয়াটা 6 পিস 60 টাকা, দারুণ। এরপর অবশ্যই ট্রাই করবেন এই শিক কাবাব। ওই মোমোটার পাশেই শিক কাবাব নেয়, 100 টাকায় 5 পিস দেবে, একদম হেলদি, খুব ভালো ওয়েতে বানানো হয়। ওর পাশেই আছে একটা ফ্রায়েড মোমো সেন্টার। এই ছেলেটার কাছে ফ্রায়েড মোমো মনে হয় দিনেও কম করে 5000 পিস বিক্রি করে এবং ভীষণ টেস্টি। এরপর লজে ফেরত এলাম। লজে ফেরত এসে লজে যে দোলনা আছে, দোলনাতে ওরা খুব আনন্দ করলো। লজটা আসলে খুবই সুন্দর। এরপরের দিন সকালে কঙ্কালীতলায় পুজো দিতে চলে গেলাম। সেই কঙ্কালীতলার কথাই বা আর কী বলবো, আজ থেকে 12 বছর আগে যে কঙ্কালীতলা আমি দেখেছিলাম তার সাথে কোনো মিলই নেই। যাই হোক, পুজো দেব, এই পদ্ম ফুলের বিরাট মালাটা চোখে পড়লো। আসলে এত বড় পদ্মের মালা আমি সত্যি আগে দেখিনি। তাই মেয়েকে বললাম, তুই এটা দে পুজো দে এবং মায়ের চরণে যেন মালাটি যায়। তা আমি ওকে সঙ্গে করে নিয়ে গেলাম, ছেলেও গেছিলো পুজো দিতে আমার সাথে। এত সুন্দর পরিবেশ, এবং যেহেতু আমি গেছিলাম এই জাস্ট 2 দিন আগে, ভোটের রেজাল্টের আগে 3 তারিখ, তখন বেশ ফাঁকা ছিল এবং ফাঁকার কারণে খুব সুন্দর করে পুজো দিতে পেরেছি। মালাটা এত ভারী, ও আর কি এগোতেই পারছে না। আমি তখন একটু ধরে বললাম, আমি নিয়ে যাচ্ছি, তুই চ। আস্তে আস্তে গেলাম মন্দিরে গিয়ে পরিবেশটা ভালো উপলব্ধি করে আস্তে আস্তে ভেতরে ছেলে আর মেয়েকে দুজনকে নিয়ে গেলাম। মায়ের দর্শন হলো খুব ভালো। এখানে কিন্তু মায়ের ফটোই পূজিত হয়। এই যে মেয়ে এসেছে, ছেলেও এসে গেছে, ওদেরকে দেখলাম বেশ ধৈর্য ধরে খুব সুন্দর পুজো দিল। ওই মালাটি চরণে পরিয়ে দিলেন মায়ের, এবং ছেলে বেশ তো অধৈর্য হয়ে পড়ছিল, কিন্তু আস্তে আস্তে ভালো করেই পুজো দিল। এই হলো মায়ের চরণ এবং ফটো, এই দুটোই এখানে পূজিত হয়। মায়ের চরণে মালাটি পরিয়ে দিলেন ঠাকুরমশাই, খুব সুন্দর লাগলো। এরপরে পুজো দেওয়া হয়ে গেলে টিপ পড়লাম। এরপরে এই সায়নিধির দোকান, এই মন্দিরের পাশেই যে পার্কিংটা আছে ওখানে, আমি অবশ্যই বলবো
ইনার কাছে কচুরি এবং এই ভাজা একবার টেস্ট করবেন, তারপর আপনি আমার কমেন্টসে জানাবেন আমি ঠিক না ভুল বলেছি। এই ঘুগনি আমি প্রায় 4 বার চেয়ে খেয়েছি, তাই ওনারা কিন্তু একবারও নিরাশ করেননি। খুব সুন্দর, এত ভালো রান্না কি বলবো। দেখুন ছেলেও খাচ্ছে, ও চপ খাবে। এরপর খাওয়ার পরে এই দক্ষযজ্ঞের পর এখানে দেবী পার্বতীর কঙ্কালটি পড়েছিল। এটিও একটি সতীপীঠ, শেষ সতীপীঠ বলা হয়ে থাকে এটা। এই মন্দিরে এখন নামা নিষিদ্ধ। এরপর আস্তে আস্তে সব ছবি তোলা এগুলো সব নতুন হয়েছে। আমরা সব মাটির মধ্যে গেছিলাম আগে, এখন এই নতুন আধুনিকভাবে যা তৈরি হয়েছে সকলের জন্যই মনোরম দৃশ্য। আমি জানতাম পেছনে ভোগ রান্নাঘর আছে, তাই ওদেরকে একটু দেখিয়ে আনলাম। কারণ এই যে ঘরটি এখন নির্মিত হয়েছে, আগে ফাঁকা উঠোনে হতো। এরপর আমাদের ছোট নদীর যে অংশটা সেটা ওদের দেখাতে নিয়ে গেলাম। এখন এগুলো সব বাঁধিয়ে দেওয়া হয়েছে। আমি এগুলো কিন্তু একদম নদীতে নেমে আগে ছবি তুলেছিলাম। এই হলো সেই বাঁক যেখানে বসেই উনি আর কি কবিতাটি লিখেছিলেন রবি ঠাকুর। জল ভালোই ছিল, বেশ সুন্দর। তারপর আস্তে আস্তে বেরিয়ে গেলাম। এই সমাধিক্ষেত্র সাধকদের এই অঞ্চলটা ওদেরকে দেখিয়ে সোজা চলে গেলাম সেই শিব মন্দির। এই শিব মন্দিরটিও যে এত সুন্দর নির্মিত হয়েছে সত্যি দেখলে অবাক লাগে। দারুণ দারুণ, এই মন্দিরটা বেশ ভালো লাগবে। আপনারা কি অবশ্যই একটু ভেতরে বসবেন, দেখবেন, খুব সুন্দর লাগবে মন্দিরটা। এর গর্ভগৃহে আছেন শিব ঠাকুর স্বয়ং। আর এই রথটি কিন্তু বহু প্রাচীন। এই রথটি কিন্তু বেরোয়। এইখানে একজন গান গাইছিলেন, সেটাও খুব সুন্দর। তারপরে ভেতরে আমিও ঢুকলাম। আমি আসলে বাইরে কিছু জানতাম না যে এখন ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তা আমি ক্যামেরা নিয়েই প্রবেশ করে গেছিলাম। তারপরে উনি বললেন যে ছবি তোলা বারণ। তাই বললাম আমি তো জানি না, আপনারা বাইরে লিখে দিলে তাহলে হয়তো আসতাম না। যাই হোক, এই হলো সেই গর্ভগৃহে থাকা আসল শিবলিঙ্গ, সত্যি খুব জাগ্রত। এরপর বেরিয়ে পড়লাম, আবার চোখে পড়লো একটি বিরাট পদ্মফুলের জলাশয়। এত সুন্দর, কি বলবো, লোভ সামলাতে না পারে একটু নামলাম। তার জল ছিল, একটু ভয় ভয় লাগছিল। এই যে পেলাম, দেখুন পদ্ম, সুন্দর জলপদ্ম ফুটে আছে, আর বিরাট বিরাট সাইজ। এরপর 34 ফুট উঁচু বুদ্ধ মূর্তি দেখতে চলে এলাম। এই বুদ্ধ মূর্তিটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। তালা দেওয়া ছিল গেটে, তাই ভেতরে ঢুকতে পারিনি। আমি এর আগের বারে গেছিলাম, তা এখন বেশ সুন্দর লাগছিল, তাই বাইরে থেকেই একটা ভিডিও করে নিলাম যাতে করে আপনারা শেয়ার করতে পারি। এরপর আমরা খেতে যাচ্ছিলাম যেখানে, তার যাওয়ার পথেই প্রকৃতি ভবন পড়লো। প্রকৃতি ভবনের ভেতরে আমি বহুবার গেছি, তাই এবার আর ভেতরে প্রবেশ করলাম না, শুধু বাইরেটুকুই একটু ওদেরকে দেখিয়ে দিলাম। এখন 30 টাকা টিকিট হয়েছে। অ্যাকচুয়াল ভেতরে প্রকৃতি ভবনের ভেতরে দেখার জিনিস ভালোই আছে, কিন্তু বারবার তো আর ভালো লাগে না, সেই জন্য যাইনি। এখন প্রকৃতি ভবনের ভেতরে নতুনত্ব কিছুই আসেনি, আমি ওদের থেকে শুনলাম। এরপর ঘরে বাইরে রেস্টুরেন্টে গেছিলাম। এটা গভর্নমেন্টের শুনেছি, কিন্তু অসাধারণ ডেকোরেশন আর অসাধারণ একটা সুন্দর পরিবেশের মধ্যে এটা তৈরি। বেশ একটা নস্টালজিক ভাব এখানে আছে। এখানে প্রথমবার এলাম আমি, এর আগে কিন্তু এখানে আসিনি। এত ফুল আর এত ভালো এখানকার পরিবেশ, সত্যি আপনাকে মুগ্ধ করবেন। তবে হ্যাঁ, রেট একটু কস্টলি এখানকার, যথেষ্ট কস্টলি। নর্মাল যদি আপনি থালি নেন, ভেজ থালি, সেটাই কিন্তু অ্যাবাভ 400, সুতরাং একটু ভালোই কস্টলি। এইখানে একটা সুন্দর পদ্ম ফুলের বাকেট ছিল, তার ভেতরে কিন্তু অনেক কিছু এখানে আছে। ভেতরে অনেক কিছু বিক্রিও হচ্ছিল। এরপর যাই হোক, রেস্টুরেন্টের পুরো ভিডিওটা করলাম এবং ঢুকলাম। সত্যি ভেতরে পরিবেশ এত ভালো, কেন যে এই রেস্টুরেন্টের এত নাম সেটা বুঝতে পারলাম। ওয়েল ডেকোরেটেড, সাথে ওয়েল মেনটেন্ড, অসাধারণ একটা দৃশ্য। তা এখানে খাবার অর্ডার দিয়েছিলাম, খাবারের মান সত্যিই ভালো। প্রথমে ওরা 2টো আইসক্রিম নিয়েছিল, আইসক্রিম নিয়ে খেলো, তারপরে খাওয়া দাওয়া শুরু করা গেল। এত সুন্দর কাঁসারের সব বাটি, সমস্ত কিছুতে এরা দিয়েছিল, সাথে ছিল ঘি। এখানকার অ্যাটমসফিয়ারটাই আলাদাই মনোরম।
এখানে আমি বলবো অবশ্যই একটা কিন্তু ভেজ থালি অর্ডার করবেন। ভেজ থালি কিন্তু সবচেয়ে হাইলি ডিমান্ডেড। সাথে আপনি যেরকম ইচ্ছা নিতে পারেন। প্রত্যেকটা খাবার ছিল এ গ্রেড, আর প্রত্যেকটা কিন্তু প্রিমিয়ামভাবে এদের কোয়ালিটি মেনটেন হয়েছে। বেগুন ভাজাটা একটা কোটিং ছিল, সাথে এরপরে আমরা নিয়ে নিয়েছিলাম মাটন কষা, আলু ভাজা, এগুলো অ্যাডিশনাল। এরপরে দিয়েছিল পাঁপড় এবং চাটনি, সাথে অবশ্যই পোস্তর বড়াটা নিতে ভুলবেন না। এই পোস্তর বড়াটা একটা পিস 60 টাকা নেয়, কিন্তু অনবদ্য। আর এটা ছিল এমনি আলু পোস্ত, খুব সুন্দর, বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো। শুক্তোটা অনবদ্য করেছিল, পমফ্রেট মাছের ঝাল, দারুণ। এরপর আইসক্রিম সহযোগে শেষ করা হলো খাওয়া দাওয়া। এরপর চলে গেলাম সোজা হোটেল। সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম কাঁথা স্টিচ শাড়ি কিনতে। বর্ষা শিল্পায়ন অত্যন্ত ভালো, রতনপল্লী মেন মার্কেটের ওপরেই দোকান। এই দোকানটিতে মানে এত সুন্দর কাপড়ের সম্ভার, এবং প্রত্যেকটা স্টিচিংয়ের যে ডিজাইন আছে, ডিজাইনগুলো কিন্তু বেশ ইউনিক। আমি দেখাবো কিছু কিছু ডিজাইন। দেখুন, প্রত্যেকটা ডিজাইনের ছবি আমি এখানে দেখেছিলাম, এবং শাড়ির কোয়ালিটিও যেমন ভালো, কাজের মানে মানও খুব সুন্দর। মায়ের জন্য নিলাম এই শাড়িটা, তারপর আরও শাড়ির ডিজাইন দেখছিলাম। এরপর এই রঙটা আমার ওয়াইফের পছন্দ হলো, সেগুলো এটা নিল। তারপরে আরও কিছু শাড়ির ডিজাইন দেখছিলাম, কিন্তু ওই দুটোই ফাইনালি ডিসাইড করা হলো। কিন্তু শাড়ির ডিজাইনগুলো দেখতে এতই সুন্দর লাগছিল যে ওর সাথে বললাম যে আরও কটা দেখাও, বেশ ডিজাইনগুলো ছবিতে তোলা যাবে, আপনার সাথে শেয়ার করা যাবে। কালারের কম্বিনেশন ফাটাফাটি, জাস্ট ওয়াও। আপনাদের অবশ্যই বলবো একবার হলেও বর্ষা শিল্পায়নে বোলপুর গেলে ভিজিট করবেন, এবং অনলি কাঁথা স্টিচের জন্য যাবেন, দারুণ সম্ভব পাবেন। এই যে ওখানে আয়নাতে ট্রায়াল দিচ্ছিল যে কোনটা কী ভালো লাগে, ফাইনালি ওটাই নিয়েছে। আর তারপরে আরও দু একটা দেখেছে, কিন্তু সেরকম হয়নি। যাই হোক, এরপর নিচের ফ্লোরে এলাম। নিচের ফ্লোরে কী কী পাওয়া যায় দেখছিলাম। সমস্ত বিভিন্ন রকমের শাড়ির ভ্যারাইটিস এখানে আছে, দারুণ। আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন। দেখুন, এইটা খুব হাইলি কস্টলি, এটা পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপর করা। তারপর ফাইনালি সামনেই ছিল ওয়াও মোমো। ওয়াও মোমোতে একটু মোমো খাওয়ার চিন্তা ভাবনা নেওয়া হলো। তা সেখানে হিমালয়ান মোমো অর্ডার করেছিলাম, এই ছেলে দেখাচ্ছে। এরপর এই হিমালয়ান মোমো খেলাম, এত সুন্দর মোমোর কোয়ালিটি ওয়াও মোমোতে অসাধারণ। কেন যে এদের ওয়াও মোমো সেটা খেয়েই বুঝতে পারলাম, কিন্তু দামটা অনেকটাই বেশি, মানে ইনিশিয়াল 100 টাকা স্টার্টিং। এরপর বর্ষা এলো, বর্ষার সঙ্গে দেখা হলো, প্রচুর গল্প হলো। ও প্রচণ্ড মানে সেই এক গাদা খাবারে অর্ডার করছিল, তা আমরা তো এত খেতে পারবো না, তাই মানে বাধ্য হয়ে ওকে বললাম না, এত দিও না। দিয়ে লাস্টে আবার ও অন্যরকম কি এক ধরনের মোমো নিল, আবার স্যুপ নিল, সে মেয়েকে দিল, ছেলেকে, সবাইকে খাওয়ালো। দারুণ সন্ধ্যে একটা জমিয়ে কাটলাম। আর সত্যি দারুণ একটা মানে বোলপুরে 2 দিন ছিলাম, 2 দিন দারুণ লাগলো। সেদিনকে রাতে মোমোকে রিটার্ন করলাম। পরের দিন সকালে লজের সামনেই সকালের চা, কারণ আজকে আমরা চেক আউট করে বেরিয়ে যাব। আমাদের 9টার সময় ওরা সমস্ত রান্না করে দিয়েছিল। দেখুন, আলু ভাজা, ডাল, ডিম ভাজা, তারপর মিক্স ভেজ, তারপরে একে দেখে রাখুন মুকেশ, যা বলবেন সমস্ত কিছু হাসি মুখে করে দেবে, কোনোদিন নিরাশ করেনি। এটা মানসী লজের রিসেপশন, কোনো দিক দিয়ে কোনো অসুবিধা আমাদের হয়নি, খুব সুন্দর। শেষবেলায় দোলনায় চেপে সব টাটা করলো। তারপর চলে এলো আমাদের বালকদা। অবশ্যই এই টোটোওয়ালাকে আপনি পারলে কন্ট্যাক্ট করবেন, এত ভালো মানুষ। সেম ওয়েতেই আহমেদপুর প্যাসেঞ্জার, দেখুন পুরো ফাঁকা, একদম ফাঁকা। ট্রেনে রিটার্ন করলাম কাটোয়া থেকে আবার গুপ্তিপাড়া, জাস্ট 3 ঘন্টার মধ্যে আবার শান্তিপুর পৌঁছে গেলাম।